ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলো জাহিদ। নিজের চেক আপ শেষ করে লাগেজটা নিয়ে এগিয়ে এয়ারপোর্টের বাহিরে এলো। মাত্র কয়েক মাস থেকে এলো অন্য দেশে, তবুও মনে হচ্ছে অনেক দেরি করে ফেললো। এর আগে তো অনেকবার থেকে এসেছে বিদেশের মাটিতে, তখন তো এমন মনে হয়নি। কিন্তু এবার বোধহয় সবকিছুই আগের চেয়ে ভিন্ন। এতদিনে দেশে আসলে তার প্রতিশোধের পালাটা বোধহয় শেষ হতো, তাহলে সে খানিকটা শান্তিতে ঘুমাতে সক্ষম হতো। কিন্তু এই পথে সবচেয়ে বড় বাধা হলো তারই নিজের বাবা। বিভিন্ন তালবাহানায় তাকে আটকে রাখলো। কথাগুলো ভাবতেই চোয়াল শক্ত হয়ে উঠল জাহিদের। এবার আর কোনো বাধা মানেনি সে। বাবার দেওয়া কিছু কাজ শেষ করেই কাউকে না জানিয়ে ফিরে এসেছে দেশে। অনেক হয়েছে বাবার জবরদস্তি, এখন যা করার সে নিজ মর্জিতে করতে চায়। রাস্তায় এসে একটা ক্যাবের জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই তার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। ইচ্ছে হলো না ফোনটা রিসিভ করার, তবুও প্রয়োজনীয় ভেবে অনিচ্ছা সত্ত্বেও হাতে নিয়ে চোখ বুলাতেই বিরক্ত এসে ধরা দিল তার চোখে মুখে। ফোনটা কানে চেপে শক্ত কণ্ঠে বলে উঠল। বলুন, কি বলতে চান? বিপরীত পাশ থেকে ভেসে এলো সৈয়দ আজগরের কণ্ঠস্বর। ভারী কি স্বরে আওড়ালেন তিনি। দেশে এসেছো তাহলে? এখন নিশ্চয় নিজের প্রতিশোধ নিতে চাও। আমি আছি তোমার সাথে। বলো, কি সাহায্য চাও? এতক্ষণে সমস্ত খবরই যেন জানা সে জাহিদের। প্রতিশোধ তো সে নিবেই, তবে একাকী কারোর সাথে জড়িয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে সে রাজি নয় মোটেও। বিপরীতে সে শক্ত ও বিপরীত কণ্ঠে জবাব দিল। নিজের কাজ নিজে করুন, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। বারবার আমার কাছে কল করবেন না। আমি চাই না পুলিশ কোনোভাবে আমার নামটা জানুক। সৈয়দ আজগর খানিকটা দমলেন। ওনার হয়তো শেষ ভরসা ছিল এই ছেলেটা, যার সাহায্যে নিজের প্রাণ আর ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারেন। কিন্তু এই ছেলেটাই ওনাকে এখন পথে বসাতে চাইছে। তিনি বেশ জানেন সব রুদ্ধর কারসাজি, না হলে এত প্রমাণ কখনোই পুলিশের হাতে পড়তো না। এও জানেন পুলিশ ওনাকে কুত্তার মতো খুঁজছেন। একবার জেলে গেলে বোধ হয় এত ক্ষমতাও ওনাকে আর ছাড়াতে পারবে না। তিনি এতে ভীত হয়ে পড়েছেন। জাহিদকে মানাতে খানিকটা নমনীয় আবার খানিকটা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল। এমন ভুল করো না জাহিদ। একসাথে মিলে কাজ করলে সফল হওয়া যায়। আমি জানি তুমি অকৃতজ্ঞ নও। নিশ্চয়ই বন্ধুর নিখোঁজে দেশে না এসেলেও এখন বন্ধুর মৃত্যুর প্রতিশোধ ঠিক নিবে, আর আমি এতে তোমাকে সাপোর্ট করছি। প্লিজ। জাহিদের বিরক্তির মাত্রা বাড়ল। সে ঠিক জানে এই লোক কেবল নিজের প্রাণ বাঁচাতে তার কাছে ঘেঁষতে চাইছে, কিন্তু সে এখন এসবে সময় ব্যয় করলে তার প্রতিশোধ না অপূর্ণ থেকে যায়। নির্বাচন পর্যন্ত সময় মাত্র। রুদ্ধ ব্যস্ত এই লোককে নিয়ে নিশ্চয়ই আরো ব্যস্ত থাকবে। এটাই বড় সুযোগ। তার এমনিতেই কাউকে প্রয়োজন নেই। আর কি বলল এই লোক? সে বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে এসেছে। ভাবতেই হাসি পেল জাহিদের। সে কেবল নিজেরটা ছাড়া কারোরটা ভাবে না। সে এসেছে কেবল নিজের সাথে। যে হারিয়ে গেছে তার জন্য এতটুকু মায়া তার মাঝে নেই। এসব দয়া মায়া দেখানো তো ভালো মানুষের কাজ। আর সে বুঝি ভালো ছেলে? এক পেশে হেসে বিড়বিড় করে আওড়ালো। ধন্যবাদ আঙ্কেল, তবে দুঃখিত, আপনার জন্য কিছুই করতে পারলাম না। আমার বাপটা এসব জানার আগে আমি সব খেলা শেষ করব, কিন্তু আপনি আপনার পথ দেখুন। জাহিদের নির্লিপ্ত কথা শুনে বোধ হয় বিপরীতে থাকা সৈয়দ সাহেবের রাগ হলো। সবকটা অকৃতজ্ঞ। তিনি বোধহয় রেগে জাহিদকে ধমকাতে চাইলেন, ব্ল্যাকমেইল করতে চাইলেন। কিন্তু জাহিদ সেসব কানে তোলার প্রয়োজন মনে করলো না। তাকে ধমকি দিচ্ছে ভাবতেই জাহিদের রাগ যেন বেড়ে গেল প্রবল বেগে। খট করে ফোনের লাইনটা কেটে দিয়ে সেইটা রেখে দিয়ে অন্য একটা নাম্বার তুলে কল লাগালো। ছেলেটা বোধহয় নিজ হাতে সৈয়দ আজগরের অটো ডেকে আনতে চাইছে। ফোনটা বিপরীত পাশ থেকে রিসিভ হতেই ভোলাবেলা স্বর বানিয়ে কেবল উচ্চারণ করলো। হ্যালো, পুলিশ স্টেশন। আপনারা বুঝি সাবেক এমপি সৈয়দ আজগরকে খুঁজছেন? আমি জানি তার খবর। পুলিশ জিজ্ঞেস করতেই ছোট্ট করে কেবল বোধহয় ঠিকানাটাই জানালো। ধূর্ত ছেলেটা। এক বয়স্ক লোকের এত সাহস কিনা তাকে ভয় দেখাতে চায়। এবার নিজেই মরুক ভয়ে। সে ফোনটা কেটে রেখে দিল জায়গা মতো। ততক্ষণে ক্যাবটা এগিয়ে আসতেই নিজে উঠে পড়লো তাতে। সে উঠতেই ক্যাবটা চলতে শুরু করলো। তবে তা বোধহয় তাদের বাড়ির ঠিকানায় না গিয়ে অন্য ঠিকানার পথে এগিয়ে গেল। হয়তো ছেলেটার উদ্দেশ্যে এটাই যে কেউ না জানুক সে দেশে ফিরে এসেছে। আজ কয়েকটি দিন বাদে বাড়ি থেকে বের হলো রায়া। কলেজ বন্ধ থাকায় বাড়ির চার দেওয়ালের মাঝে কেটেছে এই কটা দিন। এতে যেন চঞ্চল মেয়েটার দম বন্ধ হয়ে আসছিল।
তাই আজ কোনো প্রকার মাকে বুঝিয়ে বাবাকে মানিয়ে বাড়ির বাইরে পা রেখেছে। এতে যেন স্বস্তির শ্বাস ফেলছে সে। এখন গোধূলির সময় বাবা পারমিশন দিলেও মায়ের করা নির্দেশ যেন সন্ধ্যার অনেক পূর্বেই বাড়ি ফিরে মেনেও নিয়েছে তা মেয়েটা। বাড়ির গাড়িতে চড়ে একটা নির্দিষ্ট জায়গায় এসে নেমে গেল। বাড়ি থেকে বলে তো এসেছে বান্ধবীর সাথে কিছু মুহূর্ত ঘুরতে চায়, কিন্তু আশেপাশে তাদের ছায়াও দেখা গেল না। চঞ্চল মেয়েটা ড্রাইভারকেও যা তা বুঝিয়ে পাঠিয়ে দিল লোকটাকে। বর্তমানে সে সম্পূর্ণ একা। আশেপাশে কিছু অপরিচিতদের আনাগোনা থাকলেও সে কেবল একাই পথ চলছে নিজের মতো করে। মানুষের ভিড়ে মেয়েটা খেয়ালই করলো না কেউ একজন এই ভিড়ের মাঝে তাকে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ নজরে রাখতে শুরু করেছে। জাহিদ দেশে ফিরে একটা হোটেলে গিয়ে বিশ্রাম নিচ্ছিল, তবে যখন খবর পেল কাদের বাড়ির একমাত্র মেয়েটা একাকী বেরিয়েছে, ঠিক সেই মুহূর্তেই সেও সব কাজ ফেলে বেরিয়ে পড়ল। সেই বাড়ির কাছাকাছি জায়গা থেকে নজরে রাখছিল মেয়েটাকে। এইখানে ড্রাইভারকে যেতে দেখে আর রায়াকে একা হয়ে যেতে দেখে তার মুখে যেন সন্তুষ্টির হাসি ফুটল। নিজেও গাড়ি থেকে নেমে ধীরে ধীরে রায়ার পিছু হাঁটতে শুরু করলো। রায়া যেদিকে যাচ্ছে সেদিকে যেন ছেলেটা তার নিজের পথ তৈরি করে নিল। রায়া একাকী হেঁটে খানিকটা পথ এগিয়ে এলো। এখানে লোক সমাগম কিছুটা কম, তবে কিছু গাড়িকে নিজ গতিতে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। রায়ার গন্তব্যে পৌঁছাতে রাস্তা পার হওয়া প্রয়োজন। এটা দেখেই যেন রায়ার মুখটা ভোঁতা হয়ে এলো। তখন গাড়ি থেকে ও পাশে নামলেই আর রাস্তা পার হওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটা তাকে একা একা করতে হতো না। আজকাল তার বুদ্ধি যেন হাঁটুতে এসেছে, না হলে সে কি এমন বোকামো করে কখনো? এক মুহূর্ত থর মেরে দাঁড়িয়ে থেকে আনাড়ি পায়ে রাস্তা পার হতে শুরু করলো। মেয়েটার মাঝে যেন ভয় ডর কিছুই নেই। এখানটায় মানুষের পদচারণ কম দেখে জাহিদ দ্রুত পদে এগিয়ে এলো। হয়তো ছেলেটার মনে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করেছিল। রায়ার পাশাপাশি হাঁটতে শুরু করলো, তবে সে মেয়েটার দিকে হাত বাড়ানোর সুযোগটুকুও পেল না। তার পূর্বেই কেউ রায়ার হাতটা মুঠোয় পুড়ে নিল তার নিকট। রায়া হঠাৎ কাজে খানিকটা থমকে গিয়ে চোখ তুলে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেতেই হাসি ফুটলো মুখে। কিন্তু এই হাসি যেন আজ আর তমালের ভালো লাগলো না। রেগে ধমকে উঠল ছেলেটা। এই ধমকটুকু আমলে নিল না বাচ্চা মেয়েটা। প্রফুল্ল হেসে উঠল। সমস্যা নেই, আপনি এভাবে এসেই প্রতিবার বাঁচিয়ে দিয়েন। তমালের বোধহয় ইচ্ছে হলো একটা থাপড় লাগাতে। এমন বাচ্চামো কথা কেউ কিভাবে বলতে পারে? পরক্ষণে যখন মনে হলো এই কোমল মুখখানাই সে থাপড় মারার কথা ভেবেছে, তখন এই মুখটা কেমন থমথমে হয়ে উঠল। এই নিষ্পাপ মুখখানায় বুঝি থাপড় মারা যায়? যতই রাগ হোক, এটা তার দ্বারা কখনো সম্ভব? হতাশ্বাস ফেলে রাগ চেপে মেয়েটার হাত শক্ত করে ধরে নিজের সাথে নিয়ে রাস্তা পার হয়ে এগিয়ে গেল তমাল। ওরা যেতেই জাহিদ জোরে পা দিয়ে পিচ ঢালা রাস্তায় আঘাত করলো। এত সুন্দর একটা সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল আজ তার। রাগে হাত দুটো মুষ্টিমেয় করে নিল। রায়া তমালের পানে তাকিয়ে রইল ক্ষুদ্র দৃষ্টিতে। তমালকে দেখে ততটা চিনতে পারল না জাহিদ, কিন্তু ছেলেটার কারণে কাজে বাধা পড়ায় মন চাইল এখনই গিয়ে তার প্রাণটাই কেড়ে নিতে। ব্যর্থ হয়ে রাগে চিরবিড়িয়ে চলে গেল নিজ জায়গা থেকে সে। সেই যে হঠাৎ একদিন দুজনের রাস্তায় দেখা হলো, জানতে পারলো দুজনের অফিস আর কলেজ পাশাপাশি। তবে থেকেই দেখা হতে থাকলো দুজনের। তমাল যত চেয়েছে মেয়েটা থেকে দূরে থাকতে, মেয়েটা যেন ততই তার নিকট এগিয়ে এসেছে কয়েক পা। দেখা যেত মেয়েটার অফ পিরিয়ড হলে বা তার দুপুরের লাঞ্চের সময় হলেই মেয়েটা তার অফিসের সামনে নিচে এসে দাঁড়িয়ে থাকতো। তাকে বাধ্য হয়ে আসতেই হতো। কখনো টেনে নিয়ে যেত লাঞ্চ করতে, কখনো কখনো আইসক্রিম চকলেট এইসব খাওয়ার বায়না জুড়ে দিত। এক প্রকার যেন ছেলেটার পিছেই লেগেছিল মেয়েটা। তমাল না পারতো দূরে থাকতে, আর না তো কাছে এসে কখনো স্বস্তি পেত। কি এক অসহনীয় পরিস্থিতিতে ফেলে দেয় মেয়েটাকে তাকে সর্বদা। এই যেমন আজকের বিষয়টাই। মেয়েটা কয়দিন যাবৎ ফোন করে করে তাকে পাগল করে দিচ্ছে। বায়না একটাই, তাকে ঘুরতে নিয়ে যেতে হবে। বিনিময়ে কিছু বলতেও পারেনি। নয়তো দেখা গেল মুখ ফুলিয়ে বসে থাকবে, আর নয়তো ভুলভাল বকতে শুরু করবে। তার নাকি আজকাল আর ঘরে থাকতে মনে চায় না, সে ঘুরতে বের হবেই হবে। আর এই কাজটা তার মতো অভদ্র ছেলের সাথেই করতে চায়। সে বাধ্য হয়ে রাজি হয়েছিল মেয়েটাকে নিয়ে ঘুরতে আসার জন্য। তাই তো বিকেলের সময়টুকু অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে মেয়েটার ইচ্ছে পূরণ করতে। মেয়েটা আগেই বলে রেখেছিল কোথায় এসে অপেক্ষা করবে। সেই মোতাবেক যখন এসে এলো, তখনই নজরে এলো মেয়েটা এলোমেলো ছন্দে রাস্তা পার হওয়ার পায়তারা করছে। দেখতে যেন খানিকটা রাগ এসে হানা দিয়েছে তার মস্তিষ্কে। মেয়েটা এত কেয়ারলেস কেন বুঝে পায় না সে।
সময় ব্যয় না করে দ্রুত এগিয়ে মেয়েটাকে আগলে নিয়েছিল সে। মেয়েটাকে নিয়ে এগিয়ে এসে স্থির হলো একটা খোলামেলা পার্কে। সেখানে এসেই মেয়েটার হাতখানা ছাড়লো তমাল। কষ্ট হয়ে যাওয়ার কারণে একটা বেঞ্চে গিয়ে বসলো ছেলেটা। রায়াও আশেপাশে খানিকটা নজর বুলিয়ে তমালের পাশে গিয়ে বসে পড়ল। এখানে ততটা মানুষ নেই, আবার কমও নেই যেন। কয়েকটা ফুচকা চটপটির দোকান ব্যতীত দুটো উন্মুক্ত চায়ের দোকানেরও দেখা মিলছে। তার নজরে পড়তেই রায়া আবদার করে বলে উঠল, দুটো চা নিয়ে আসুন মিস্টার অভদ্র, আমার চা খেতে ইচ্ছে করছে। আবদার শুনে তমাল ভ্রু কুঞ্চিত করে তাকালো মেয়েটার পানে। এই মেয়ে কবে থেকে এত চা খাওয়া শিখলো? সে আস্তে না আস্তেই চা খেতে চাইছে। তার যে কষ্ট হয়ে গেছে তা বুঝতে পারছে না। এবারও কথা না বাড়িয়ে আবদার মেনে নিয়ে উঠে এগিয়ে গেল চায়ের দোকানের দিকে। ফিরে এলো দুটো চা হাতে নিয়ে। পুনরায় পাশে বসে মেয়েটার হাতে একটা চায়ের কাপ ধরিয়ে দিয়ে নিজে চুপচাপ চায়ে চুমুক বসালো। রায়া হাতে কাপটা নিয়ে চুপটি করে বসে হয়তো চাটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় চোখ দুটো এদিক ওদিক দৃষ্টি ফেলে আছে। ঠিক তখনই হঠাৎ করে যেন খুব খারাপ কিছু দেখে ফেললো মেয়েটা। একটা মেয়ের থেকে থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে তমালের পানে। এটা নজরে পড়তে রায়া নিজের মুখখানা বিকৃত করে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তমালের পানে ফিরে তাকালো। তবে ছেলেটা নিজ মনে চা পান করতে ব্যস্ত। তা দেখে যেন রায়ার খানিকটা ভালো লাগলো। পরক্ষণে আবার তাকালো মেয়েটার পানে। মনে হলো দৃষ্টি দিয়েই মেয়েটাকে সে ভস্ম করে দিতে চাইছে। সেদিকে তাকিয়ে থেকেই আকস্মাৎ মেয়েটা বলে উঠল তমালের উদ্দেশ্যে, আপনাকে আমার একদম পছন্দ না বেয়াদব বেয়াই। এর মাঝে কোনো নতুনত্ব আছে বুঝি? পছন্দ নয়, তবুও তো পিছু কখনো ছাড়ে না তার। ভ্রুতে সামান্য ভাঁজ পড়লেও মেয়েটার অবান্তর কথায় ধ্যান দিতে চাইল না তমাল। তাকালো না মেয়েটার পানে। সেই নির্লিপ্ত চিত্তে চা পান করার ফাঁকে শান্ত স্বরে আওড়ালো, তা বেশ জানি। আর কিছু? তবে আপনার সাথে আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তমাল তড়ি চোখ তুলে তাকালো মেয়েটার পানে। কি বলল মেয়েটা মাত্র? মেয়েটা তার সাথে সময় কাটাতে ভালো লাগে? সত্যি নাকি কথায় কথায় বলে ফেললো? সে তো ভেবেছিল মেয়েটা কেবল তাকে জ্বালাতেই পছন্দ করে। একবার ভাবলেও এ কথায়ও পাত্তা দিবে না। কিন্তু মন যেন অন্য কিছু জানার জন্য উথালা হলো। ধীর কণ্ঠেই শুধালো, আচ্ছা, তার কি কি ভালো লাগে শুনি। রায়া ছেলেটার পানে কয়েক মুহূর্তের জন্য তাকিয়ে দেখলো। পরক্ষণে অন্যদিকে তাকিয়ে নির্ভীক গলায় জবাব দিল, আপনি আমার এত খেয়াল রাখেন, এটা ভালো লাগে। আমার কথা মেনে নেন, এটাও ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে আপনাকে জ্বালাতন করতে। আমার ভাইদের ন্যায় সবটুকু মুখ বুজে মেনে নেন তার জন্য। তমাল উৎসুক হয়ে শুনলো জবাবটুকু। বুঝলো না মেয়েটার তাকে ভালো লাগার কারণে তার কেন এত ভালো লাগছে। আরো কিছু জানতে চেয়ে খানিকটা অস্থির হয়ে শুধালো, বুঝলাম, তা কি কি ভালো লাগে না শুনি। এইক্ষণে রায়া পুনরায় সেই মেয়েটার পানে তাকিয়ে গমগমে গলায় প্রতিউত্তর করলো, আপনার দিকে কোনো মেয়ে তাকালে আমার জাস্ট সহ্য হয় না, অসহ্যকর। অদ্ভুত জবাব শুনে তমাল ভরকালো কিছুটা। কোনো মেয়ে আবার তার দিকে তাকালো? কখন তাকালো? আশেপাশে দেখার চেষ্টা চালালো, তবে কাউকেই তার পানে তাকিয়ে থাকতে দেখলো না। ওই মুহূর্তে তমাল রায়ার মুখপানে তাকিয়ে অভুপের ন্যায় জানতে চাইলো, আজব ব্যাপার, কিন্তু এতে তোমার সমস্যা কি? কোনো মেয়ে আমার দিকে তাকাক বা না তাকাক তাতে তোমার কি মেয়ে? প্রশ্নটা শুনতেই রায়া শক্ত দৃষ্টিতে তাকালো তমালের চোখে। নজরে নজর মিলিয়ে মেয়েটা হঠাৎ করেই বলে উঠল, কারণ আমি আরফ সাহেবের নাতি নাতনিদের মা হতে চাই, ফুপি বা খালা নই। বুঝেছেন বেয়াদব লোক? তমালের যেন জবাবটা বুঝতে খানিকটা সময় লাগলো। বুঝতেই স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম। তবে গরম চাটুকু আর তার হতে দিল না। নাক মুখ ফুঁড়ে যেন বেরিয়ে আসতে চাইলো। তমাল খুক খুক করে কেসে উঠে দাঁড়ালো। বুঝেও পুনরায় উৎকণ্ঠিত হয়ে অবুঝের ন্যায় জিজ্ঞেস করলো, তুমি কি এইমাত্র আমাকে প্রপোজ করলে মেয়ে? রায়াকে লজ্জিত হতে দেখা গেল না, বরং দৃষ্টি যেন আরো শক্ত হয়ে উঠল। সে স্পষ্ট করে বলার পরেও লোকটা না বোঝার ন্যায় ব্যবহার করছে। নিশ্চয়ই বোকা নয় ছেলেটা। জবাবই দিতে ইচ্ছে হলো না আর রাগের তাড়নায়। এদিকে রায়াকে চুপ থাকতে দেখেও যেন তমাল নিজের জবাব পেয়ে গেল। হঠাৎ করেই যেন বুকের কোথাও কাঁপতে শুরু করলো। এই মেয়ে আজ নির্ঘাত তার রাতের ঘুম হারাম করতে এসেছে, নয়তো তার সাথে মজা করছে। ছোট্ট বাচ্চা মেয়ে এখনো নিশ্চয়ই ফ্যান্টাসিতেই ভুগছে। সে তো আজ ছোট নয়। আর এই মেয়ের দুই ভাইয়ের কথা স্মরণে আসতেই যেন গলা শুকিয়ে এলো ছেলেটার। হাতের ওয়ান টাইম চায়ের কাপটা ফেলে দিয়ে ব্যতিব্যস্ত স্বরে আওড়ালো, শোনো, অনেক শীত পড়তে শুরু করেছে, তুমি বরং বাড়ি ফিরে যাও, না হলে শীত লাগবে। আমার অনেক কাজ আছে বুঝলে।
বাই, হ্যাঁ। বলে কোনো উত্তর না শুনেই পা চালালো ছেলেটা। আপাতত তার একটাই চাওয়া, দ্রুত মেয়েটা ত্রিসীমানা থেকে পালাতে চায় সে। সে নিজের অনুভূতি বুঝতে পারছিল একটু একটু, কিন্তু মেয়েটার মনে এমন কিছু আছে ভাবনাতেও আসেনি তার। ভেবেছিল বেআইন হিসেবে তার সাথে শুধু একটু মজা করে বা তাকে জ্বালিয়ে আনন্দ পায়, তাই এমন করে। এই মেয়েকে পিচ্ছি ভাবাই তার ভুল হয়েছে। তার ক্ষমতা কই এই মেয়েকে কিছু বুঝাবে সে? তার থেকে পলায়ন শ্রেয় বোধ হয়। তমালকে উপেক্ষা করে চলে যেতে দেখে রায়ার ক্রোধ বাড়ল, সেই সাথে চোখ দুটো ভরে উঠল অবুঝ কান্নায়। এই ছেলে সাহস কি করে হয় সে মুখ ফুটে বলার পরেও তাকে ইগনোর করে চলে যায়? একবার ভাবছে না তার কেমন লাগছে? মেয়েটার আগে কষ্টে হাতের কাপটা ছুঁড়ে ফেলে দিল দূরে, চিৎকার করে বলে উঠল, শালা, তোর কপাল ভালো যে আমি তোর মতো অভদ্রের বাচ্চাদের মা হতে চেয়েছি। আর যদি ভাবিকে গিয়ে নালিশ না জানিয়েছি যে তার ভাই কত বড় বেয়াদব, তাহলে আমিও কায়া কাদের মেঘ নই, মনে রাখিস। তমাল স্থির হয়ে গেল। এই মেয়েকে আজ তার সম্মানটুকুও খেয়ে দিবে নাকি? প্রপোজ অ্যাকসেপ্ট না করলে বুঝি লোক সমাজে এইভাবে গালি দিতে হয়? আর যে ভাইদের ভয়ে সে পালাতে চাইছে, এই মেয়ে সেই ভাইদের সব জানানোর পায়তারা করছে নাকি? হতাশ শ্বাস ছেড়ে উল্টো ঘুরে দ্রুত পায়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। চিৎকার শুনে আশেপাশে সবাই প্রায় তাদের দিকে তাকালো। তমাল কি করবে বুঝে পেল না। মেয়েটার নিকট এগিয়ে চোখ দুটোতে আক্রোশ দেখে গলা শুকিয়ে চৌচির হলো। কোথাও এই মেয়েটাকে ভয় দেখিয়ে রাজি করিয়ে ফেলবে না তো? বোকা বোকা হেসে মেয়েটার গাল দুটো জোরে টেনে দিতেই আওড়ালো, ছি রায়া পাখি, এই সুন্দর মুখে এমন মিষ্টি মিষ্টি গালি দিতে নেই তো পিচ্ছি। একবারে বুকে লাগছে, বিশ্বাস করো। সম্মান আজ সব শেষ। শেষ কথা যেন বিড়বিড় করে আওড়ালো সে। রায়া শুনেও পাত্তা দিল না। গাল টেনে দেওয়াতে ব্যথা লাগলো। এতে মেয়েটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, আমার গাল ছাড়ুন, বেয়াদব লোক। তমাল মেয়েটাকে এমন করে তাকাতে দেখে অসহায় হয়ে ছেড়ে দিল গাল দুটো। পুনরায় বসে পড়ল মেয়েটার পাশে। কি উচিত আর কি অনুচিত তাই যেন মাথায় আসছে না। নিজের অনুভূতি বুঝেও যেন তা এখনো অস্পষ্ট তার নিকট। তাছাড়া এই মেয়েকে সে কি করে চাইবে, মানবে এর ভাইয়েরা? এই মেয়েকে এখন কি দিয়ে বুঝাবে সে? এই মেয়ে তো একেবারে অবুঝ। না হলে এভাবে বলতে পারতো বুঝি। এ কেমন মুসিবতে ফেললো মেয়েটা তাকে? সে যেন এখন অথৈ সাগরে নিমজ্জিত হয়ে একুল ওকুল কোনো কুলেই নাগাল পাচ্ছে না। কতক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। ততক্ষণে সবার দৃষ্টি অন্যদিকে ফিরেছে। হয়তো তারা নিজেদের মতো কিছু ভেবে নিয়েছে। রায়ার চোখে এবার ক্রোধ সরে গিয়ে পানিতে টইটুম্বুর হয়ে উঠল। তার নজরে পড়তেই যেন তমালের বুকে কষ্টরা এসে জড়ো হলো। মেয়েটার পানে তাকিয়ে থেকে ব্যথিত কণ্ঠে আওড়ালো, তোমার চোখের অশ্রু আমাকে অস্থির করে দেয় মেয়ে। রায়া শুনেও তমালের পানে তাকালো না। অভিমান জন্মালো যেন মনে। যদি এতই কষ্ট হয় তাহলে চলে কেন যেতে চেয়েছিল এই লোক? সে চেয়েছে আর পায়নি এমন বোধ হয় কিছুই নেই। কিন্তু এই ছেলেটা, সেও চায়নি এমন একটা কথা আজ মুখ ফুটে বলে দিতে। যা এতদিন সন্তর্পণে নিজের মাঝে লুকিয়ে রেখেছিল, তা আজ এক মেয়ের জন্য বলে দিতে বাধ্য হলো। আর ছেলেটা তাকে বুঝেও অপেক্ষা করতে চাইলো। এতে তার কেমন অসহ্য অনুভূতি হচ্ছে। তা কি এই বেয়াদব লোকটা বুঝতে পারছে? পারছে না। যেমনটা কখনোই তাকে বুঝতে পারেনি আজ পর্যন্ত। পারলে বুঝি তাকে একা একা ফেলে যেতে চাইতো? রায়াকে চুপচাপ থাকতে দেখে তমাল বোঝানোর পরে আমতা আমতা করে বলে উঠল, তুমি ছোট্ট একটা রায়া, অবুঝ হয়তো। এসব তোমার সাময়িক ভালো লাগা মাত্র, তাছাড়া। আর কিছু বলার পূর্বেই পানিতে পরিপূর্ণ আঁখি দুটিকে তার পানে রাগান্বিত দৃষ্টিতে তাকাতে দেখেই থেমে গেল তমাল। মেয়েটা আবার রেগে গেল কেন? কি আজব! সে কিনা সামান্য এক মেয়ের দৃষ্টিকে ভয় পাচ্ছে, আর এই মেয়েটা এমন চুপচাপ করেই বা আছে কেন? এই মেয়েকে তো সারাক্ষণ চৈচৈ করাতেই মানায়। এমন নীরব রায়াকে যেন তার নিকট সবচেয়ে কুৎসিত মনে হলো। আচ্ছা, সে চলে যেতে চেয়েছিল বিধায় কি মেয়েটার অনেক খারাপ লেগেছে? সে না হয় নতুন করে পড়তো এই মেয়েটার বিরহে, কিন্তু এই মেয়ে কেন তার নৌকায় পা দিতে গেল? রায়া ততক্ষণে আবার তার চোখ দুটো সরিয়ে নিয়ে তা অন্যদিকে নিবিষ্ট করেছে। তমাল একটা দীর্ঘশ্বাস ফেলে মায়াবী মুখখানার পানে তাকিয়ে থেকে ডেকে উঠল গভীর কণ্ঠে। মেঘবতী। একটা ডাকই যেন মেয়েটার সমস্ত রাগ অভিমান কষ্টেরা দূরে পালালো। তড়িৎ ফিরে তাকালো অপ্রিয় প্রিয় মানুষটার পানে। বাড়ির সবাই মেঘ বলে ডাকলেও কেউ কখনো মেঘবতী বলে ডাকে না। হ্যাঁ, বাবার মুখে দুই একবার আদরের সহিত শুনেছে বটে, কিন্তু আজ এই ডাক যেন অন্যরকম মাধুর্য নিয়ে তার কানে পৌঁছালো। অন্তঃকরণে হঠাৎই যেন শীতলতায় ছেয়ে গেল।
ডাগর ডাগর আঁখি মেলে গভীর নয়ন দুটির পানে তাকালো লোকটা কি বলে তা শোনার জন্য। তমালও তখনও এক দৃষ্টে তাকিয়ে মেয়েটার পানে। এই মুখটায় কি আছে জানা নেই, তবে তার সমস্ত সংযম ভাঙতে বোধ হয় সক্ষম, তাকে নতুন করে জ্বালিয়ে ছাই করে দিতে সক্ষম, আবার তাকে উষ্ণতায় ছড়িয়ে শীতলতা দিতেও সক্ষম বোধ হয়। মেয়েটাকে তার চোখে চোখ রাখতে দেখে হঠাৎ আনমনেই প্রশ্ন করে বসল। প্রেম বোঝো মেঘবতী কন্যা। শীতের বিকেল যেন দ্রুতই শেষ হয়ে আসে, আর আজ তো কুয়াশা এসে যেন আরো দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আনবে ভাব। বিকেলটা সামান্য ঢলে আসতেই শীত যেন পুনরায় বাড়তে শুরু করলো। শীতলতা ছড়িয়ে রুদ্ধ কক্ষে বসে কাজ করতে ব্যস্ত। এখন আর ফ্যানের ঘ্যানঘ্যানানির শব্দটা শোনা যায় না, কেমন একটা শান্ত ও গুমোট ভাব। হঠাৎ নীরবতা ছাপিয়ে কক্ষে নাসিমের পদার্পণ ঘটলো। ভাইয়ের টেবিলের সম্মুখে দাঁড়িয়ে কর্মত ভাইকে একবার দেখে নিয়ে ছোট্ট করে বলে উঠল। তুমি শুনেছ জাহিদ দেশে ফিরেছে, আর মেঘ কিছুক্ষণ আগে বেরিয়েছে। ও বোধহয় মেঘকে ফলো করছে ভাইয়া। ভাবনাতীত খবর শুনেছেন রুদ্ধর মস্তিষ্ক এক মুহূর্তে জ্বলে উঠল। হাতের মুঠো যেন শক্ত হয়ে এলো। শয়তানটা আসতে না আসতেই তার বোনের দিকে নজর দিচ্ছে। শান্ত চোখে তাকালো ভাইয়ের পানে, চোয়াল শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো। মেঘ কোথায় এখন? নাসিম কিছু না ভেবে ভাইয়ের প্রশ্নের জবাব স্বরূপ আওড়ালো। ও আছে কাছাকাছি একটা পার্কে, চিন্তা করো না ওর সাথে। দ্রুত গাড়ি বের করো। কথার মাঝে দুহাত দেখিয়ে শেষ কথাটা বলে উঠল রুদ্ধ। নাসিমের ভ্রু খানিকটা কুঁচকে এলো। ভাই গাড়ি বের করতে বলেছে মানে কি রায়ের কাছে যেতে চাইছে? কিন্তু আর্জেন্ট কিছু তো দেখছে না সে। কাঁধ নাচিয়ে ভাবান্তরহীন বলতে চাইলো। আর আগে শোনো তো ও কার সাথে আছে। এবারেও নাসিম সম্পূর্ণ কথা শেষ করার আগেই রুদ্ধ বাধা প্রদান করলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে ভাইয়ের উদ্দেশ্যে কঠোর স্বরে উচ্চারণ করলো। গাড়ি বের করতে বলেছি তোকে। হঠাৎ কঠোর স্বর শুনেছেন নাসিম আর কিছু বলার সাহস পেল না। জাহিদ বোনকে ফলো করছে শুনেই হয়তো ভয় পেয়েছে, তাই হবে ভেবে ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ছেলেটা। রুদ্ধও তটস্থ পায়ে বের হলো নিজের কেবিন থেকে। নিচে এসে নাসিম গাড়ি বের করতেই তাতে চড়ে বসলো। নাসিমকে তাড়া দিতেই ছেলেটা ব্যস্ত হাতে গাড়ি ড্রাইভ করায় মন দিল। প্রেম বোঝো মেঘবতী। তমালের মুখনিসৃত প্রশ্নটা শুনে যেন রায়া খানিকটা থমকে উঠল। এতটুকু বয়সে এসে প্রেম কি তা সে বোঝে খানিকটা, তবে প্রেমের গভীরতা কতটুকু তা যেন এখনো তার নিকট এক অধরা বস্তু। কিন্তু সে বুঝতে চায়, নিজের মাঝে সব ধারণ করতে চায়। ছেলেটার চোখ থেকে এক পলকের জন্য দৃষ্টি হটালো না। শুষ্ক একটা ঢোক গিলেই আবেশিত কণ্ঠে আওড়ালো। শিখতে চাই আপনার থেকে, অনুভব করতে চাই আপনি নামক প্রেমটাকে। শেখাবেন? না চাইতেও তমালের অধর কোণেই যেন প্রসারিত হলো। না চাইতেও তমালের অধর কোণ যেন প্রসারিত হলো। এই মেয়ে নেহাতি বাচ্চা, না হলে কেউ জেনে বুঝে আগুনে ঝাঁপ দিতে চায় বুঝছি। প্রেমের অনল মানুষকে কতটা দগ্ধ করে তা কি ধারণা আছে এই মেয়ের? কখনো ভেবেছে সে যতই ভাইদের আদরে হোক না কেন, তার ভাইয়ারা তার মতো অভদ্র ছেলেকে কখনো মেনে নিবে না বোনের পাশে? মেয়েটা কি জানে তার ভাই আগে হুঁশিয়ারি দিয়েছিল যেন তার বোনের থেকে দূরে দূরে থাকে সে? আর এখন সেই বোনই তার মতো বখাটে ছেলের কাছে এসে প্রেম শিখতে চাইছে। খুব করে বলতে ইচ্ছে হলো, তোমার ভাইয়ারা যদি এখন খবর জানতে পারে তাহলে আমাকে না আবার আস্ত গিলে খায় দুজন। তুমি তো মেয়ে সেখান থেকে অনেক দূরে ভেবে নিয়েছো, কলিজা আছে মানতে হবে। না তো মুখ ফুটে এই কথাটুকু বলা হলো, না তো অন্য কিছু বলার সুযোগ হলো। দুজনের দৃষ্টিতে বাধা প্রদান করতে হঠাৎ একটা গাড়ি তাদের নিকটে এসে স্থির হলো। হর্নের শব্দ পেয়ে দুজনের দৃষ্টি ঘুরে গাড়ির দিকে এসে নিবিষ্ট হলো। অতি পরিচিত গাড়িখানা চিনতেই যেন কারোরই কষ্ট হলো না। রুদ্ধও তৎক্ষণাৎ নেমে এলো গাড়ি থেকে। তাকে দেখতেই রায়া তমাল একই সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। ভাইকে ভয় না পাওয়া মেয়েটাও যেন আজ কিঞ্চিত ভয় পেল। ছুটির দিনে এভাবে মিথ্যে বলে ঘুরতে এসে ধরা খেলো, তাও কিনা ভাইয়ের শালার সাথে। কি ভাববে এখন ভাইয়া? কোথাও রেগে যাবে না তো? ভাবতেই যেন মেয়েটার কলিজা শুকিয়ে এলো। বুঝতেই পারলো না ভাইয়া এখানে কিভাবে পৌঁছালো। অস্বস্তিতে গাঢ় হয়ে এলো তমালের শরীর। চোখে চোখ মেলাতে কষ্ট হলো, মাথা নত করলো না। কেবল যেন উসখুস করে উঠল। শেষমেশ কিনা এই লোকের সামনেই পড়তে হলো। না চাইতেও যেন মনে এক মুহূর্তের জন্য ভেবে বসল একটা প্রবাদ বাক্য। শকুনের নাম নিতে না নিতেই শকুন হাজির।
নিজের বেহুদা ভাবনায় নিজেকেই থাপ্পড় লাগাতে ইচ্ছে হলো। বুঝে পেল না এমন পরিস্থিতিতে কিভাবে সামাল দিবে। এই তো প্রেম করার আগেই বাধা, তার প্রেম হবে কি করে? কিছু একটা বলা উচিত ভেবে ঢোক গিলে কণ্ঠে অস্বস্তি মিশিয়ে ডেকে উঠল রুদ্ধকে। ঠিক একই সময় রায়াও ভয়ে ভয়ে অনুস্বর স্বরে উচ্চারণ করলো, ভাইয়া। শীতের প্রকোপে বিছানা ছেড়ে ওঠাই যেন দায়। শীতের গায়ে কাটা দেওয়ার অবস্থা, তবুও সেই শীতকে পায়ে মারিয়ে আলস্য শরীরে উঠে বসলো ঈশানী। নাসিম পাশেই চিত হয়ে শুয়ে চক্ষু পল্লব বুঝে আছে। কাজের হেতু স্বামীকে কাছে না পাওয়ার জন্য যে অভিমানটুকু মনের কোণে এসে জড়ো হয়, তা ছেলেটার এই ঘুম চড়ানো মুখ দেখতেই যেন উধাও হয়ে যায়। ভাবতেই যেন মনে প্রশান্তির ঢেউ বয়ে যায় যে এই মানুষটা একান্তই তার। সবেমাত্র ভোর তখন। ঈশানী বিছানা ছেড়ে নেমে দ্রুত ফ্রেশ হয়ে এসে এগিয়ে গেল কিচেনের দিকে। ভাত চাপিয়ে দিয়ে ব্যস্ত হাতে কিছু সবজি কাটতে শুরু করলো। কোনো মতে টোনাটুনির একবেলার রান্নাই বসিয়েছে সে, তাই বেশি সময় লাগলো না। প্রায় শেষের পথে এমন সময় অনুভব করলো কেউ পেছন থেকে পোশাকের ওপর দিয়েই তার কোমর আঁকড়ে ধরে কানের নিচে মুখ গুজে দিয়েছে। গলার কাছে গরম নিঃশ্বাসের আঁচ পেতে খানিকটা নড়ে চড়ে উঠল ঈশানী। স্বামীর শ্বাসটুকুও যেন তার চেনা। মুচকি হেসে আওড়ালো, ঘুম ভাঙলো জনাবের? আর ভাঙতেই আমাকে জ্বালাতন করতে আসতে হলো? বউয়ের প্রশ্নে নাসিমও কিঞ্চিত হাসলো। জবাব না দিয়ে বউয়ের উন্মুক্ত গলাটুকু জুড়ে ছোট ছোট চুমু খেতে শুরু করলো। তাদের বিয়ের পেরিয়েছে কয়েকটা মাস। শুরুতে তাদের মাঝে দূরত্ব থাকলেও সেই যে একদিন সাহস করে মেয়েটার অভিমান ভাঙালো, পরবর্তীতে আর কিঞ্চিত সময়ের জন্য দূরত্ব আসতে দেয়নি তাদের মাঝে। যতটুকু সময় পায় ততটুকু সময়ই সে চেষ্টা করে মেয়েটাকে নতুন নতুন খুশিতে রাঙিয়ে তুলতে। একটা অভিযোগ করার সুযোগ দেয় না মেয়েটাকে। আর মেয়েটাও যেন এসেছে তার জীবনটাকে অন্য আঙ্গিকে সাজিয়ে তুলতে। ছোট্ট এক সংসার তাদের, কিন্তু ভালোবাসার কমতি নেই কারো পক্ষ থেকেই। ভালো থাকার জন্য আর কি প্রয়োজন হয়? স্বামীর থেকে জবাব না পেয়ে আর এমন পাগলামিতে অতিষ্ঠ হয়ে ঈশানী নিজেকে ছাড়ানোর জন্য তৎপর হয়ে আওড়ালো, আরে এখন ছাড়ো না, দ্রুত শেষ করতে দিন রান্না, না হলে তো না খেয়েই চলে যাবেন আবার। এই সুন্দর শীতল সকালে বউকে খানিকটা কাছে পেয়ে যেন চাহতে ইচ্ছে হলো না নাসিমের। তবুও ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালো। আজ নির্বাচন, ভাইকে নিয়ে দ্রুত বের হতে হবে। কত কাজ সারাদিনে, এখন না খেলে হয়তো সারাদিনেও আর সুযোগ পাবে না। তাছাড়া মেয়েটা কষ্ট করে এই ভোরে তার জন্য রান্না বসিয়েছে, সে বুঝি না খেয়েই চলে যাবে? ছোট্ট করে শুধালো ছেলেটা। ও বাড়ি যাবে আজ। ঈশানী উৎপলতা নিয়ে জবাব দিল, ভাবিদের সাথেই ভোট দিতে যেতে চাই। একা থাকলে কি আর ভালো লাগে বলুন? নাসিম এক টুকরো হাসি উপহার দিয়ে বইয়ের এলোমেলো কেশগুলো হাত বাড়িয়ে সরিয়ে দিতে দিতে জবাব দিল, যা ভালো লাগে করো, আমার সাথে যাবে। স্বামীর ছোট্ট কাজটুকুতে যেন খুশি হলো ঈশানী। আজকাল তাদের মাঝে ঝগড়া হয় না বললেই চলে। সে শুরু করতে চাইলেও এই লোকটা হতেই দেয় না। কত পরিবর্তন মানুষটার মাঝে এখন। যাকে এক সময় ভালোবাসি না বলে মাথা খেত, এখন এই মেয়েকে প্রতি মুহূর্তে চোখে হারায় এই ছেলে। একটা মেয়ের জন্য এর চেয়ে খুশির আর কিছু হতে পারে কি? ঈশানীর এত সকালেই মেঘমহলে যাওয়ার ইচ্ছে ছিল না। ভেবেছিল খানিকটা রোদের দেখা মিললে একাই চলে যাবে, কিন্তু স্বামীকে খানিকটা কাছে পাওয়ার সুযোগ যেন হাতছাড়া করতে চাইল না। তাই ব্যস্ত হাতেই সব গুছিয়ে রাখতে রাখতে জবাব দিল, আচ্ছা যাব, এখন আপনি যান, ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। নাসিম বিনা বাক্যে তা মেনে নিল। দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে আসতেই দেখলো মেয়েটা ততক্ষণে সব খাবার এনে সাজিয়ে রাখা সে। এ যেন এক প্রকৃত গৃহিণী পরিচয়। দুজন বসে একই সাথে সামান্য খেলো। এত সকালে আর ঠান্ডার জন্য যেন তেমন কিছুই খাওয়ার জো নেই। খাওয়া শেষ হতেই ঈশানী গেল তৈরি হতে। এদিকে নাসিম নিজ হাতে সব গুছিয়ে রাখলো। সময় পেরিয়ে ঈশানী তৈরি হয়ে আসতেই দুজনে একই সাথে ফ্ল্যাট থেকে বের হয়ে নিজের সেই ব্যক্তিগত বাইকটাতে চড়ে বসে ছুটে চলল মেঘমহলের উদ্দেশ্যে। টুকটাক খুঁটিনারি শব্দে ঘুম ভেঙে গেল অদ্রিজার। শরীর থেকে কমফোর্টারটা সরিয়ে নিভু নিভু চোখে তাকাতেই দেখলো স্বামী নামক মানুষটা এই শীতের মাঝেও গোসল করে বের হয়েছে। গায়ে একটা টি শার্ট ব্যতীত গরম কাপড় কিছুই নেই। লোকটার কি শীত লাগে না নাকি? আর এই ভোরে গোসল কেন করতে হলো? পরক্ষণে স্মরণে এলো আজ নির্বাচন, হয়তো এখনই বেরিয়ে যাবে লোকটা। আচ্ছা, রাতেই বা কখন এসেছিল সে? কতগুলো দিন হয়ে গেল স্বামীকে ঠিকমতো চোখের দেখা পর্যন্ত দেখতে পায় না। কাছে পাওয়া তো কষ্টসাধ্য। লোকটা কখন আসে কি করে কিছুই জানে না সে।
আজকাল রাত জেগে মোটেই থাকতে পারে না সে, সকাল সকাল উঠতেও মন চায় না। কি এক রোগে ধরেছে যেন তাকে। তবে আজ আর আলসেমি করে শুয়ে থাকলো না। চোখ জলে উঠে গায়ে একটা সোয়েটার পরে বিছানা থেকে নেমে এগিয়ে গেল স্বামীর নিকট। রুদ্র আলমারির সম্মুখে দাঁড়িয়ে কিছু খুঁজছিল। অদ্রিজা গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরল স্বামীকে। রুদ্রর হাত থেমে গেল, হাসি ফুটলো ছেলেটার মুখে। পেট থেকে বউয়ের হাত ছাড়িয়ে নিজে ঘুরে দাঁড়ালো বউয়ের দিকে। চোখে চোখ পড়তে অদ্রিজা মুখ উল্টে শুধালো, এত সকালে কেন গোসল করতে হলো? একটু পরে গেলে হতো না? শীত লাগছে না বুঝি? বউয়ের ফোলা ফোলা নাক মুখ দেখে যেন অভিভূত হলো রুদ্ধ। মেয়েটাকে আজকাল একটুও সময় দেওয়া হয় না। বুকটা কেমন খালি খালি লাগে। আজ নির্বাচন শেষ হলেই আর কয়েক দিনের ব্যস্ততা মাত্র। এরপরই মেয়েটাকে নিয়ে কিছুটা একাকী সময় কাটাবে, এই কয়েকদিনের দূরত্বটুকু মিটিয়ে নিবে ভেবে বউয়ের এলোমেলো কেশগুলো নিয়ে খেলা করতে করতে ছোট্ট করে জবাব দিল। এখন আর শীত লাগছে না। অদ্রিজা মুচকি হেসে দু পা উঠিয়ে ওষ্ঠ চেপে ধরল স্বামীর কপালে। রুদ্ধ কিছুই বলল না। অদ্রিজা সম্মুখ থেকে সরে নিচে আলমারি ঘেটে স্বামীর জন্য পছন্দসই পোশাক বের করে আনলো। শুভ্র পাঞ্জাবিটা বাড়িয়ে দিল স্বামীর নিকট। রুদ্ধ বিনা বাকে তা গেঞ্জি পরিবর্তন করে শরীরে জড়িয়ে নিল। সেই সাথে অদ্রিজা নিজ হাতে একটা মজিব কোট পাঞ্জাবির উপর দিয়ে পরিয়ে দিতে শুরু করলো। বউকে কাছে পেয়ে রুদ্ধ পুনরায় মেয়েটার চুলের মাঝে আঙুল চালাতে শুরু করলো। এবারেও ছোট্ট করে শুধালো। ভোট দিতে যাবে? অদ্রিজা চোখ তুলে তাকালো না। কোটের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে জবাব স্বরূপ আওড়ালো, অবশ্যই যাব। যদি আমার একটা ভোটের জন্য আমার স্বামী হেরে যায় তো? তাহলে তুমি খুশি হবে না? তুমি তো নিশ্চয়ই চাও যাতে আমি হেরে যাই। জবাবের পৃষ্ঠে প্রশ্ন পেয়ে অদ্রিজা বিস্ময় নিয়ে তাকালো। অবাক কণ্ঠে শুধালো, আমি কেন আপনার হার চাইবো? কারণ তুমি চেয়েছিলে আমি রাজনীতি না করি, কিন্তু আমি শুনিনি। রুদ্ধ সহজ জবাব পেয়ে অদ্রিজা যেন সবই বুঝলো। সেও নরম কণ্ঠে জবাব দিল, চেয়েছিলাম, কিন্তু এটা চাই না আমার স্বামী হেরে গিয়ে ভারাক্রান্ত মুখ নিয়ে আমার দ্বারে ফিরুক। আপনার বিজয়ের অপেক্ষায় আছি মহাসহায়।